बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি বৈশ্বিক করোনা পরিস্থিতির ভিতর তোমরা তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য একটি ক্লাস প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। তা আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোর সাথে তোমাদের এর আগেও পরিচয় ঘটেছে। অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন এবং তার পরপরই তিনি যে কাজটি প্রথমেই হাতে নিয়েছিলেন তা হচ্ছে এই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়নের কাজ। তো তৎকালীন গণপরিষদের সভাপতি আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের সহযোগিতায় একটি সংবিধান আমাদের জন্য, অর্থাৎ বাংলাদেশের জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপহার দেন। সেই সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কতদিন আলোচনা করছি। তো আজকের পাঠ ঘোষণা যে বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারসমূহ ও তা রক্ষা করার উপায়। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পরিণতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, চতুর্থ অধ্যায়, বাংলাদেশ সংবিধান। প্রিয় শিক্ষার্থী, শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারসমূহ ব্যাখ্যা করতে পারবে আর মৌলিক অধিকারসমূহ রক্ষা বা বলবৎ করার উপায় ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের স্বাধীনতা লাভের পর মাত্র 1 বছরের মাথায় গণপরিষদের সদস্যগণ বাংলাদেশের জনগণকে একটি পূর্ণাঙ্গ সংবিধান দিতে সক্ষম হন। 1972 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি যে সংবিধান লাভ করে তাতে তাদের অধিকাংশের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা
ও সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তনের ফলে জনসাধারণ সংবিধানকে সানন্দে গ্রহণ করে। সংবিধানের আরও একটি উল্লেখযোগ্য দিক হল মৌলিক অধিকারের সন্নিবেশ। পৃথিবীর প্রায় প্রতিটি রাষ্ট্রের সংবিধানেই নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে 1789 সালে ফরাসি বিপ্লব, ফ্রান্স রেভলিউশন 1789 এবং 1776 সালে আমেরিকার স্বাধীনতা লাভের পর থেকে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের সংবিধান দেশের নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করে। মৌলিক অধিকার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্তই অপরিহার্য। অধিকার বলতে জীবনযাত্রার সেই সকল সত্যকে বোঝায় যা ব্যতীত মানুষ তার মনুষ্যত্বকে উপলব্ধি করতে পারে না। অর্থাৎ যে সকল সুযোগ সুবিধা ব্যতীত মানুষের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। অধিকার কথাটি অত্যন্ত ব্যাপক এবং মানুষের আত্মোপলব্ধি ও পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, অধ্যাপক লাস্কি বলেন, অধিকার হল সমাজ জীবনের সেই সকল শর্তসমূহ যা ব্যতিরেকে কোনো ব্যক্তি তার সর্বোৎকৃষ্ট সত্তার সন্ধান লাভ করতে পারে না। অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য বা অন্তর্নিহিত গুণাবলী বা সম্ভাবনাকে বিকাশের জন্য অপরিহার্য হলেও রাষ্ট্র অনেক সময় অধিকার নিয়ন্ত্রণ বা সীমিত করে। কিন্তু মৌলিক অধিকার মানুষের মৌলিক প্রয়োজন বা চাহিদার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। প্রিয় শিক্ষার্থী, মৌলিক অধিকার দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। কোনো ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারে। এই আইন কোনো অর্থেই পরিবর্তনযোগ্য নয়। সুতরাং বলা যায়, নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য সেই সকল অপরিহার্য সত্তাবলী যা সার্বভৌম সংবিধান হতে প্রাপ্ত এবং সরকার বা বিশেষ মহলের অলঙ্ঘনীয়, তাই হল মৌলিক অধিকার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারসমূহ। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে 26 অনুচ্ছেদ থেকে 47-এর ক অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ রয়েছে। সংবিধানের 3য় ভাগের 26 অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইনকে বাতিল ঘোষণা করার কথা বলা হয়েছে। 26-এর 1-এ বলা হয়েছে যে এই ভাগের বিধানাবলীর সাথে অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ, এই সংবিধান প্রবর্তন হতে সেই সকল আইনের ততখানি বাতিল হয়ে যাবে। 26-এর 2 ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সাথে অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করবে না
এবং অনুরূপ কোনো আইন প্রণীত হলে তা এই ভাগের কোনো বিধানের সাথে যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। এছাড়াও 26(3) বলা হয়েছে যে সংবিধানের 142 অনুচ্ছেদ অধীনে প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রযোজ্য হবে না। সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারসমূহ নিচে আমরা স্লাইডে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, মৌলিক অধিকারের 1 নম্বর হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা ও সাম্যের অধিকার। সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে সাম্যের নীতি এবং পাশাপাশি 28 থেকে 30 অনুচ্ছেদে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ ঘোষিত হয়েছে। সাম্যের অধিকারসমূহ হল আইনের দৃষ্টিতে সকলেই সমান, আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, আর নারী পুরুষের সমান অধিকার। প্রিয় শিক্ষার্থী, 2 হচ্ছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। এটাও বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সমূহের অন্যতম। সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদ কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্য প্রদর্শন করবে না। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রাম স্থানে প্রবেশের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। কাউকে অন্য ধর্মের শিক্ষা গ্রহণে বা অন্য ধর্মের অনুষ্ঠান বা উপাসনায় যোগদানে বাধ্য করা যাবে না। অনুচ্ছেদ 28। প্রিয় শিক্ষার্থী, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে, অর্থাৎ সমান সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে। কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। অনুচ্ছেদ 29। প্রিয় শিক্ষার্থী, উপাধি, সম্মান ও ভূষণের বিলোপ সাধন। রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোনো নাগরিক বিদেশি রাষ্ট্রের নিকট থেকে কোনো খেতাব, সম্মান, পুরস্কার ও ভূষণ গ্রহণ করবে না। তবে সাহসিকতার জন্য পুরস্কার বা একাডেমিক পুরস্কার গ্রহণের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। অনুচ্ছেদ 30। প্রিয় শিক্ষার্থী, আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভ ও আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থান প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বহির্ভূত আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। অনুচ্ছেদ 31।
প্রিয় শিক্ষার্থী, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। আইন অনুযায়ী ব্যতীত ব্যক্তি জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। অনুচ্ছেদ 32। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। প্রিয় শিক্ষার্থী, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এবং আদালতের আদেশ ব্যতীত তাকে তদতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাবে না। কোনো বিদেশি শত্রুর বেলায় এই অনুচ্ছেদের ক খ দফার কোনো কিছুই প্রযোজ্য হবে না। অনুচ্ছেদ 33। প্রিয় শিক্ষার্থী, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জন্য এই বিধি প্রযোজ্য হবে না। তাছাড়া রাষ্ট্র জনগণের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা বাধ্যতামূলক শ্রমের বিধান করতে পারে। অনুচ্ছেদ 34। প্রিয় শিক্ষার্থী, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এরূপ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারত তাকে তার অধিক বা তা হতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত করা যাবে না। ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা আদালতের বা ট্রাইব্যুনালের দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনার দণ্ড দেওয়া যাবে না কিংবা কারো সাথে অনুরূপ ব্যবহার করা যাবে না। অনুচ্ছেদ 35। চলাফেরার স্বাধীনতা। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, এর যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অনুচ্ছেদ 36। প্রিয় শিক্ষার্থী, সমাবেশের স্বাধীনতা। শৃঙ্খলা ও জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অনুচ্ছেদ 37। প্রিয় শিক্ষার্থী, সংগঠনের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তবে সত্য থাকে যে
কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করবার কিংবা এর সদস্য হওয়ার অধিকার থাকবে না যদি তা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গঠিত হয়। তা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হয়। তা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কাজ পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয় বা এর গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। অনুচ্ছেদ 38। প্রিয় শিক্ষার্থী, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। সকলের চিন্তা বা বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হবে। রাষ্ট্রের নিরাপত্তা, বিদ্বেষী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্রচারণা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক বা ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। অনুচ্ছেদ 39। পেশা বা বৃত্তির স্বাধীনতা। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকবে। অনুচ্ছেদ 40। প্রিয় শিক্ষার্থী, ধর্মীয় স্বাধীনতা। আইন শৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অগ্রাধিকার রয়েছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তি নিজস্ব ধর্ম সংক্রান্ত না হলে তাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ কিংবা ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ করতে হবে না। অনুচ্ছেদ 42। প্রিয় শিক্ষার্থী, সম্পত্তির অধিকার। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রত্ব বা দখল করা যাবে না। অনুচ্ছেদ 43। প্রিয় শিক্ষার্থী, গৃহ ও যোগাযোগ রক্ষণ। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে এবং চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। অনুচ্ছেদ 44। প্রিয় শিক্ষার্থী, মৌলিক অধিকার বলবৎকরণ। এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হলো। প্রিয় শিক্ষার্থী, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। কোনো শৃঙ্খলা আইনের সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা
রক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত বিধান বলে অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হবে না। অনুচ্ছেদ ৪৫। প্রিয় শিক্ষার্থী, দায় মুক্তি বিধানের ক্ষমতা। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করে থাকলে সংসদ আইনের দ্বারা দায়মুক্ত করতে পারবেন। অনুচ্ছেদ ৪৬। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব মৌলিক অধিকারগুলো কিভাবে রক্ষা বা বলবৎ করা যায় তার বিভিন্ন উপায়। বাংলাদেশ সংবিধানের কতিপয় অনুচ্ছেদে মৌলিক অধিকারসমূহ বলবৎকরণ বা রক্ষার জন্য কতগুলো উপায় নির্দেশ করা হয়েছে। নিম্নে সেগুলো স্লাইডে আমরা তোমাদের জন্য তুলে ধরলাম। সংবিধানের ২৬ অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় সংসদে মৌলিক অধিকার লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করবে না। মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যহীন কোনো আইন প্রণীত হলে তা যতটুকু সামঞ্জস্যহীন ততটুকু বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যথাযথ আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো নাগরিক জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত করা হবে না। হাইকোর্ট মৌলিক অধিকারের পরিপন্থী যে কোনো পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সংবিধানের ৩২ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন। মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগ সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারেন। বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা জনগণের মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ। জাতীয় সংসদ কর্তৃক প্রণীত যদি কোনো আইন মৌলিক অধিকারের পরিপন্থী হয় তাহলে সুপ্রিম কোর্ট তা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে তা বাতিল বলে ঘোষণা করতে পারে। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার বলবৎ বা রক্ষার উপযুক্ত উপায় বা রক্ষা কবচের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আজ তোমাদের সামনে যে পাঠটি তুলে ধরলাম তোমাদের স্ব অবস্থানে থেকেই এই পাঠের আলোকে কিছু কাজ করতে হবে। তো প্রথমে একটি জ্ঞানমূলক প্রশ্ন যে বাংলাদেশ সংবিধানে কত অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান আছে এটা লিখতে হবে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার কতটি চরণ জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারিত হয়েছে এটাও লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলাদেশ সংবিধানের সন্নিবেশিত মৌলিক অধিকার সম্পর্ক বাংলাদেশ সংবিধানের সন্নিবেশিত মৌলিক অধিকারসমূহ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর মৌলিক অধিকারসমূহ কিভাবে রক্ষা বা বলবৎ করা যায় তার উপায় সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, এখন মূল্যায়ন
যেখানে কিছু অনুধাবনের প্রশ্ন আমরা তোমাদের আলোচ্য পাঠ থেকেই পূর্ববার সব অনলাইন ক্লাসে আমরা তুলে ধরেছি, তারই ধারাবাহিকতায় এখানে আজকের পাঠ থেকে অনুধাবনমূলক প্রশ্ন অধিকার বলতে কি বুঝো এটা লিখতে হবে, আর মৌলিক অধিকার বলতে কি বুঝো এটাও লিখতে হবে। তো যেহেতু বৈশ্বিক করোনা, তো এর ফলেই আমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছি। তো বাড়িতে আমাদের এই পাঠের আলোকে একটি কাজ তোমাদের করতে হবে। আজকের তোমাদের যেটি আমি বাড়ির কাজ দিয়েছি তা হলো যে মৌলিক অধিকার ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। আজকের আলোচিত এই পাঠের আলোকে এটা বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে, বোঝায় যদি ঘাটতি থেকে থাকে, তাহলে আমি কিছু সহায়ক গ্রন্থ স্লাইডে তুলে ধরছি। এই গ্রন্থগুলোর সহযোগিতা তোমরা নিতে পারবে এবং নিয়ে আজকের পাঠটি ভালোভাবে অনুধাবন করবে। তো এখানে আমরা স্লাইডে অনেকগুলো লেখকের বইয়ের কথা আমরা উল্লেখ করেছি। তো বইগুলো তোমরা জোগাড় করতে না পারলে আমাদের কলেজ লাইব্রেরিতে স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরি থেকে এই বইগুলোর সহযোগিতা তোমরা নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পাঠটি আমাদের করোনার পর আলোচ্য পাঠের আলোকে তোমাদের বাড়িতে যে কাজগুলো দিয়েছি ওগুলো সুন্দরভাবে লিখে ক্লাসে ফিরে আসবে। এ প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।